14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। এবার 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 নির্ধারণ। নির্বাচনের আগেই সংগ্রহ শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং চট্টগ্রামে নিমতলায় ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল জিপ গাড়ি। প্রাণ গেল সাইকেল আরোহীর, পথচারী সহ আহত 5। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে ব্যবস্থা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের 5ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করারও আহ্বান তার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে 1983 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। বলেন, জুলাই সনদের আলোকে কার্যকর করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদিন সন্ধ্যায় ঢাকা 8 আসন থেকে স্বপ্নকলি প্রতীকে মনোনয়ন নেন সুজন আলী নামের এক রিকশা চালক। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে রিকশার ওপর দাঁড়িয়ে সালাম দেয়া তার একটি ছবি, যার আলোচিত হয় দেশ জুড়ে। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা। সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই।
3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নতুন এই সচিবালয়ের হাতে ন্যস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাশ করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। এছাড়া বৈশ্বিক সহায়তা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে জ্বালানি খাতে আসার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিরা এক গ্যাস কূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার ধান 34 এবং চালের দাম 50 টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ধান চাল মিলিয়ে 6 লাখ টন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 49 টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে 50 টাকা কেজি। সর্বনিম্ন 5 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে, সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। ধান কেনা হবে প্রতি কেজি 34 টাকা দরে, সিদ্ধ চাল 50 টাকা কেজি, আতপ চাল 49 টাকা কেজি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে। 5 মাস দেয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা। আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল নিচে থাকা এক সাইকেল আরোহীর। আহত হয়েছেন গাড়িতে থাকা 4 ব্যক্তি।
তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা, দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। চট্টগ্রামের বন্দর থানায় রাখা প্রাইভেট কারটি দেখলে বোঝা যায় দুর্ঘটনা কি ভয়াবহ ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ব্যক্তিগত গাড়িটি ছিটকে নিচে পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার বিপরীত দিকে নিমতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। এ সময় নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীফ নামে 50 ব্যক্তি গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গাড়িতে থাকা 4 জনকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ নিহতের স্বজন ও এলাকাবাসীর। ওভার স্পিড থাকার কারণে এ মোড়টা নিতে পারে নাই, মোড় না নেওয়ার সাথে সাথে হঠাৎ নিচে তার কারণে কিন্তু আসি পড়ছে। তারা হয়তো রেলের মধ্যে কন্ট্রোল করতে পারেনি, তাদের মধ্যে পিছনে তারা কথাবার্তার মাধ্যমে ছিল একটা ধারণা করে এর মধ্যে হয়তো একটা ফলো করতে পারেনি, তখন জিনিসটা থেকে ওই ইয়ার থেকে ফ্লাইওভার থেকে পরীক্ষায় নিচে পড়ছে। সাইকেল আর একটা যাতে ওটা মারা গেছে। আহত 4 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য একজনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এটা সুস্থ আছে। আমি তো রাঙামাটি ছিলাম, এখান থেকে এসেছি। হ্যাঁ, ও গাড়ি ফার্স্ট সিটে আছিল। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের আগস্টে পরীক্ষামূলক চালুর পর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। চলতি নভেম্বর মাসেই 2টি প্রাইভেট কার উল্টে যায় এই উড়াল সড়কে। সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরো থাকছে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। এই অংশগ্রহণ কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে আশার সংশ্লিষ্টদের। জ্বালানি খাতে আশার আলো। পুনর্খনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাসকূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 64 বছরের প্রাচীন কূপ থেকে পঞ্চমবারের মতো গ্যাস উত্তোলনে ব্যস্ত বাপেক্সের প্রকৌশলী সহ 1.5 শতাধিক লোকবল। সবশেষ 2019 সালে গ্যাস উত্তোলন বন্ধ হয় এই কূপে। পরিত্যক্ত কূপটিতে চলতি বছরের 12 আগস্ট পুনরায় খনন কাজ শুরু করে বাপেক্স। বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গোলাপগঞ্জের কৈলাসটিলা 1 নম্বর কূপ থেকে দৈনিক মিলছে 50 লাখেরও বেশি ঘনফুট গ্যাস, যা জাতীয় সঞ্চালন লাইনে সংযোজন করা সম্ভব। 2-1 দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। 5 দিন ধরে ডিএসটি করেছি একটু নিশ্চিত হওয়ার জন্য যে ফ্লোটা আমরা পেয়েছি এটা সাস্টেন করে কিনা সেটাকে একটু দেখার জন্য। আসলে এত স্বল্প সময়ে হয়তো সবটা বোঝা যায় না, তো তারপরে আমরা অন্যান্য ওয়েলের চাইতে এখানে বেশি সময় ধরে টেস্ট করেছি, যে যাতে করে কোন রকমের ডিপ্লিশন থাকলে আমরা যেন এখনই বুঝতে পারি। 1961 সালে কূপটি খনন করে পাকিস্তানি কোম্পানি সেল। এই কূপ থেকে 1983 সাল থেকে 1995 সাল পর্যন্ত দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। 1995 সালে বন্ধ হওয়ার পর 1997 সালে পুনরায় খননের পর দৈনিক 1 কোটি 20 লাখ, 1998 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 কোটি 10 লাখ ঘনফুট এবং 2018 সালে দৈনিক 90 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। কূপটিতে 1600 বিসিএফ এর মতো গ্যাস মজুত আছে, যা বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকা। পুনরায় খনন কাজে ব্যয় হচ্ছে 73 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নারায়ণগঞ্জে একটি টেক্সটাইল মিল সহ 4 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2500-এর উজান গোবিন্দি এলাকার 3টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় কলিমউদ্দিন শাহ টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলস লিমিটেডের নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও 250টি বাড়ির 400 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 120 ফুট পাইপ, 3 টন ওজনের একটি বয়লার সহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ প্রত্যয়।
4 দিনের নৌ সমাবেশে অংশ নিতে সকালে চট্টগ্রাম ছেড়ে যায় যুদ্ধজাহাজটি। এর মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তার কূটনৈতিক সম্পর্ক জোরদার। এর পাশাপাশি বাহিনীর সদস্যদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। সুসজ্জিত বাদক দলের পরিবেশনায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়কে। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নেভাল ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান ১৫০ কর্মকর্তা ও নৌ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে, পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, এ সফরে তার সার্থক প্রতিফলন থাকবে। বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞানার্জন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ শেষে জাহাজ প্রত্যয় আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপতি সবাই। নরসিংদীতে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। দুপুরে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে পলাশ উপজেলার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসেনকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে অজ্ঞাত সন্ত্রাসীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকশা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তিনি। সার্ভার জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া বন্দরের মাছ রফতানিকারকরা জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ টন হিমায়িত এবং তাজা মাছ রফতানি করা হয়, কিন্তু ১৩ নভেম্বর ফিশারি সার্টিফিকেট ম্যানুয়ালের স্থলে অনলাইনে প্রদান করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে করে আখাউড়া স্থলবন্দরে অনলাইনে সার্ভার জটিলতা সহ নানা সমস্যা দেখা যায়, যার কারণে ১৯ নভেম্বর থেকে মাছ রফতানি করতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। রফতানি বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ৬০,০০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা রফতানি আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দেখছেন জনপতি সময়। ফরিদপুরে নিখোঁজের ২ ঘন্টা পর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ৭ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের প্রবাসী পলাশ মোল্লার ছেলে জায়ান স্কুল থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয়। পরে বাড়ির কাছে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি শিশুটির পরিবারের। শেরপুরে পুকুর থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকালে ভিক্ষার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি শফিকুল। আজ সকালে মালিজি ব্রিজের পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। এবং ৩ থেকে ৪ দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ।
এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।